বন্ধুরা, এবার তো বাংলাদেশ সত্যি শেষের পথে। গৌতম আদানি আর সময় নষ্ট করছে না। বাংলাদেশের সম্পত্তি এবার নিলামে উঠছে বিদ্যুতের বকেয়া টাকা শোধ না করতে পারায়। ইউনূস সাহেবের সরকার এখন এতটাই নিরুপায় হয়ে পড়েছে যে সরকারি সম্পত্তি বিক্রি করেও টাকা শোধ করতে হবে। ভাবতে পারেন, দেশের সম্পত্তি এবার বিক্রি হয়ে যাচ্ছে একটা কোম্পানির কাছে। আসুন আসুন দেখুন, সব কিছু নিলামে। সরকারি বিল্ডিং থেকে শুরু করে রাস্তা, ব্রিজ সব উঠে গেছে নিলামে। গৌতম আদানি আর সময় নিচ্ছেন না, বাংলাদেশের সম্পত্তি তুলে নিচ্ছেন নিজের দখলে। হয়তো ইউনূস সরকারের আন্ডার প্যান্টও কালকে বিক্রি করতে হবে আদানির কাছে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। ইউনূস সরকারের অধীনে এবার দেশের সব কিছুই বিক্রি হবে। বিষয়টা না মোটেই হাস্যকর নয়, দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই বাস্তবতা। আরে ভাই, একদিন দেখবা তোমার পাড়ার ওই মাঠটাও বিক্রি হয়ে যাচ্ছে বিদেশি কারোর কাছে। যাক, চ্যাংড়ামো কথাবার্তা অনেক হয়েছে। এবার আসুন একদম ভদ্রভাবে কেন বিক্রি হচ্ছে, কি বিক্রি হচ্ছে, কে কিনছে, কে বিক্রি করছে, কেনই বা বিক্রি করছে, সেই বিস্তারিত খবরের উপরে। বন্ধুরা, ভারতের মোট 7টি বিদ্যুৎ কোম্পানি প্রায় $1 বিলিয়ন বকেয়া অর্থ বাংলাদেশের পক্ষ থেকে এখনও পরিশোধ করা হয়নি, যার ফলে পরিস্থিতি এখন অতি সংকটময় হয়ে উঠেছে। ভারতের বিদ্যুৎ সংস্থাগুলি স্পষ্টভাবে বর্তমানে জানিয়ে দিয়েছে যে যদি বকেয়া অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু না হয় তবে তারা বাধ্য হবে সার্বভৌমত্ব গ্যারেন্টি, বা বলতে পারেন ওই যেটা ইংরাজি ভাষায় আছে সভরেন গ্যারেন্টি, এই ব্যবস্থা ব্যবহার করতে তারা শুরু করে দেবে। আর এই ব্যবস্থাটি কার্যকর হলে বাংলাদেশ সরকারের ভিটেমাটি চাটির কিছু না কিছু বিক্রি হয়ে যাবে বা দখল হয়ে যাবে। আর সার্বভৌম গ্যারেন্টির ব্যবস্থার মাধ্যমে যদি বাংলাদেশের বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের আর্থিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে সরকারের কোষাগার থেকে সেই অর্থ পরিশোধ করতে হবে, যা দেশের অর্থনীতির উপরে আরো বেশি চাপ সৃষ্টি করবে। বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশে অর্থনৈতিক চাপ দ্রুত বাড়ছে এবং পাওনাগুলো জমতে থাকায় ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক সংস্থাগুলি এখন সার্বভৌম গ্যারেন্টি মেকানিজম ব্যবহার করার কথা বিবেচনা করছে। এটি সেই মেকানিজম যা বিদ্যুৎ চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষর করা হয়েছিল। সহজভাবে বলতে পারেন, ভারতের পাওনা আদায় না হলে বাংলাদেশের সরকারি কোষাগার থেকে সেই টাকা পরিশোধ করতে হবে। কিন্তু এই পদক্ষেপ কেন এত চরম হয়েছে? কারণ ভারতের বিদ্যুৎ সংস্থাগুলি দীর্ঘদিন ধরে বকেয়া অর্থের জন্য অপেক্ষা করেছে, কিন্তু ইউনূস সাহেবের সরকার চিটিংবাজের মতো পাওনাদার থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাই এবার আদানি গ্রুপ বা অন্যান্য আরও 6টি বিদ্যুৎ কোম্পানি তারা সবাই একত্রিত হয়ে তারা সার্বভৌমত্ব গ্যারেন্টি ব্যবস্থার মাধ্যমে তাদের পাওনা আদায় করতে চাচ্ছে। কিন্তু কেন ভারত এতটা কঠোর অবস্থান নিচ্ছে? এর পরবর্তী ধাপ কি হতে পারে? আর সার্বভৌম গ্যারেন্টি এই মেকানিজম যদি ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ইউনূস সরকারের কি হাল হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই আলোচনায়। বন্ধুরা, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন ক্রমশ সংকটময় তখন ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক সংস্থাগুলি একটি নতুন চরম পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে। যেমনটা বললাম, সার্বভৌমত্ব গ্যারেন্টি মেকানিজম এটা শুধু একটা অর্থনৈতিক দাবি নয়, বরং সরাসরি বাংলাদেশের কোষাগারের উপরে চাপ। সহজ কথায় ভারত বলছে, যদি তোমাদের কাছে টাকা না থাকে তবে সরকারি কোষাগার থেকে আমাদের বকেয়া দিতে হবে। বন্ধুরা, আগে আমরা পরিস্থিতির পিছনের প্রেক্ষাপটটা একটু হালকা করে বুঝে নিই, তাহলে বিষয়টা অনেকটা সহজ হবে। বন্ধুরা, আমরা আমাদের চোখের সামনে যা দেখছি, মানে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা, এর কারণে ভারতের বিদ্যুৎ সরবরাহের পেমেন্টগুলোতে বড়সড় দেরি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের কাছে প্রায় $1 বিলিয়ন বকেয়া রয়েছে, যার একটি বড় অংশ আদানি পাওয়ারের, প্রায় $800 মিলিয়ন। তবে আদানি ছাড়াও অন্যান্য আরও 6টি ভারতীয় কোম্পানি, কারোর 150 মিলিয়ন, কারোর $85 মিলিয়ন মতো আরও বকেয়া রয়েছে। এরকম মোট আদানি বাদে 6টা কোম্পানি। যদিও কিছু অর্থ পরিশোধ করা হয়েছে, কিন্তু আদানি পাওয়ারের বিপুল পরিমাণ বকেয়া অর্থ এখনও মোটেও কোনোভাবেই শোধ করা হয়নি। এই পরিস্থিতি বাংলাদেশের আর্থিক চাপে নতুন মাত্রা যোগ করেছে বলতে পারেন। আপনি আদানি গ্রুপ
হ্যাঁ, এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে চুক্তির ধারাবাহিকতা বজায় রাখতে হলে $800 মিলিয়ন মধ্যে অন্তত $500 মিলিয়ন অর্থ ইমিডিয়েট পরিশোধ করতে হবে। যদি এই অর্থ প্রদান না করা হয় তবে পুরো চুক্তি তারা বাতিল করে দেবে ইমিডিয়েট। দ্বিতীয়ত, SEIL এনার্জি, যারা সরাসরি 250 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, তারা জানিয়েছে যে গত 8 মাসের বকেয়া এখন প্রায় $190 মিলিয়ন পৌঁছেছে। আর পেমেন্টের এই দীর্ঘসূত্রতার ফলে 19 সেপ্টেম্বরের কিছুদিন আগে এই কোম্পানিগুলো স্পষ্টভাবে জানিয়েছে যদি এই বকেয়া পরিশোধ না হয় তাহলে তারা ব্যাংক গ্যারেন্টি সক্রিয় করতে বাধ্য হবে। বন্ধুরা, ব্যাংক গ্যারেন্টি সক্রিয় করার অর্থ হলো যখন বাংলাদেশের কোম্পানিগুলো পাওয়ার প্ল্যান্ট সেট আপ করেছিল তারা ব্যাংকের কাছে জামানত হিসাবে কিছু মূলধন বা নিশ্চয়তা টাইপের কিছু না কিছু রেখেছিল। প্রথমে তারা কেবল ভারতীয় কোম্পানিগুলো তারা কেবল সতর্কতা দিয়েছিল, কিন্তু সতর্কতাতেও কাজ হয়নি। তাই এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা সার্বভৌম গ্যারেন্টি মেকানিজম ব্যবহার করতে চলেছে, কারণ তাছাড়া অন্য আর কোনো বিকল্প নেই। বন্ধুরা, সার্বভৌমত্ব গ্যারেন্টি বলতে সহজভাবে সরকারি গ্যারেন্টি বোঝায়। এটি এক ধরনের সরকারি আশ্বাস যেখানে চুক্তি করা কোম্পানি যদি তাদের আর্থিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে জাতীয় সরকার সেই টাকা পরিশোধ করবে। এটি এক প্রকারের সরকারি বীমা এরকম বলতে পারেন, যা নিশ্চিত করে যে চুক্তির শর্ত অনুযায়ী অর্থ ফেরত না দেওয়া হলে সরকার সেই দায়িত্ব গ্রহণ করবে এবং আপনাকে পরিশোধ করবে, আদানিকে বা অন্যান্য কোম্পানিগুলোকে। সার্বভৌম গ্যারেন্টি মেকানিজম কার্যকর হলে সোজা সরকারের কোষাগার থেকে আদানি গ্রুপের বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। বাংলাদেশের সরকার এই গ্যারেন্টি দিয়ে চুক্তি করেছে, যার ফলে এই ধরনের অবস্থায় সরকারের নিজস্ব সম্পদ ব্যবহার করে এই অর্থ পরিশোধে সরকার বাধ্যতামূলক। এর ফলে সরকারি কোষাগারের উপরে প্রচণ্ড একটা আর্থিক চাপ পড়বে, যা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই ঋণ নির্ভর এবং যদি সার্বভৌম গ্যারেন্টির আওতায় এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হয় তবে আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উপরে আস্থা হারাতে পারে। এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ঋণ সেগুলো পেতে অনেক অসুবিধা হবে এবং নতুন ঋণ নিতে কঠিন শর্ত আরোপ করা হতে পারে। আদানি গ্রুপ যদি সার্বভৌম গ্যারেন্টি প্রয়োগের পরেও সম্পূর্ণ অর্থ না পায় তবে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করার পদক্ষেপ নিতে পারে। এই ধরনের আইনি প্রক্রিয়া বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদার উপরে বড় আঘাত আনবে। আদানি গ্রুপ যদি সার্বভৌম গ্যারেন্টি কার্যকর করে তাহলে সরকারকে তার বাজেট থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হতে পারে, যা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যেমন ধরুন শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এই সমস্ত খাতে বিনিয়োগ কমাতে বাধ্য করতে পারে। যদি ঋণ বা পাওনা শোধ না হয় তাহলে আদানি গ্রুপ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকারি বা রাষ্ট্রীয় সম্পদ যেমন ধরুন আপনার রাষ্ট্রের আওতাধীন কোনো রকম বিল্ডিং, বিদ্যুৎ কেন্দ্র, খনিজ সম্পদ, এমনকি রাষ্ট্রের বিদেশে থাকা সম্পত্তি এগুলোও বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, যদিও এটা সহজ নয়, তবে আন্তর্জাতিক আদালতে মামলা করলে বাংলাদেশকে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই এখন প্রশ্ন হলো, ভারত কেন এত চরম পদক্ষেপ নিচ্ছে? বন্ধুরা, এর প্রথম কারণ হলো এই পাওনার পরিমাণটি কিন্তু মোটেই ছোটখাটো নয়, অনেক বড় একটা অ্যামাউন্ট। ভারতীয় বিদ্যুৎ সংস্থাগুলো বলছে যদিও বাংলাদেশ থেকে কিছু পরিশোধ হচ্ছে তবে সেটা খুবই ছোট ছোট অ্যামাউন্ট। অন্যদিকে গড়ে মাসিক বিল প্রায় $100 মিলিয়ন কাছাকাছি পৌঁছাচ্ছে মাসিক বিল, যা বাংলাদেশ পূর্ণ পরিমাণে প্রতি মাসে পরিশোধ করতে পারছে না। এর ফলে পুরনো পাওনার যে বোঝা সেটা ক্রমাগত বাড়ছে এবং সেই সাথে সুদের পরিমাণও লাফিয়ে বাড়ছে, পুরনো যে বকেয়া রয়েছে সেগুলোর সুদ। এই কারণেই ভারতীয় কোম্পানিগুলো আর্থিক বিষয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে এখন, যে কি হবে, পাবো কি পাবো না, এরকম একটা ব্যাপার। এবং এখন তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হচ্ছে বাধ্য হয়ে। দ্বিতীয়ত, ভারতীয় কোম্পানিগুলো লক্ষ্য করেছে এবং এটি এখন আর কোনো গোপন বিষয় নয়, আমি আপনিও সাধারণ মানুষরা জানি যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প খাত
পোশাক শিল্প, টেক্সটাইল, যা দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসাবে বিবেচিত, সেখানেও শ্রমিকরা বিক্ষোভ করছে একের পর এক শয়ে শয়ে, একটা দুটো না, শয়ে শয়ে ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। এবং আরও একটি বড় সমস্যা দেখা দিচ্ছে যে যদি বাংলাদেশ এখন আমেরিকার তত্ত্বাবধায়ক বাদে অন্য বাইরের কারোর কাছে কোনো সংস্থার কাছে ঋণ নেওয়ার চেষ্টা করে, তবে সেই সংস্থাগুলো নতুন শর্ত এবং নীতিমালা আরোপ করছে। তাই এটি এখন খোলাখুলি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলো বলছে আমাদের পাওনা অর্থ আগে পরিশোধ করতে হবে, তারপর তোমাদের দেশে যা ঘটার ঘটুক, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এছাড়াও ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর এই তড়িঘড়ির পিছনে আরেকটি বড় কারণ হলো যে ব্যাংকের মাধ্যমে এই লেনদেন পরিচালিত হচ্ছিল সেটি ছিল বাংলাদেশের রূপালী ব্যাংক। আজ থেকে প্রায় 1.5 মাস আগে এই ব্যাংক আশ্বাস দিয়েছিল যে শীঘ্রই পাওনা টাকা পরিশোধ করা হবে এবং তারা বৈদেশিক মুদ্রা জোগাড় করতে চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অর্থ রেমিটেড করা হয়নি, যা সংকটকে আরও ঘনীভূত করেছে। তাই অবশ্যই এই পরিস্থিতিতে যখন কথাবার্তা অনেক চলছে, বিভিন্ন রকম কথাবার্তা চলছে, কিন্তু পেমেন্টের নামে একটা কানাকড়িও আসছে না ওদিক দিয়ে, তখন নিশ্চিত ভারতীয় পাওয়ার কোম্পানিগুলোর উদ্বেগ ক্রমশ বাড়বেই, যা তাদের পাওনা অর্থ বাংলাদেশ থেকে আদায় করতে হবে সেটা কতটা নিশ্চিত, এরকম তো উদ্বেগ হবে, তাই না? তাই এখন প্রশ্ন হচ্ছে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আদানি গ্রুপ ইতিমধ্যে তাদের স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিতে শুরু করেছে। বন্ধুরা, সম্প্রতি খবর এসেছে যে আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ডের গাড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি নতুন ট্রান্সমিশন লাইন তৈরি করেছে, যাতে তারা সেই বিদ্যুৎ বাংলাদেশে না দিয়ে ভারতে সরবরাহ করতে পারে, এবং তারা সেটার জন্য সরকারের অনুমোদনও পেয়ে গিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুৎ ভারতেই সরবরাহ করার প্রস্তুতি নিয়েছে এখন, যা আদানি গ্রুপের কৌশলগত পদক্ষেপের স্পষ্ট উদাহরণ। অর্থাৎ আদানি গ্রুপ তাদের অবস্থান খুবই পরিষ্কার করেছে যে তারা আর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে না, বরং সেই বিদ্যুৎ এখন থেকে ভারতের পাওয়ার গ্রিডে সংযোগ করতে শুরু করবে। এখন এই পদক্ষেপের মাধ্যমে তারা তাদের পাওনা নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। যতক্ষণ পর্যন্ত পুরনো পেমেন্টগুলো সম্পূর্ণভাবে পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন খুবই অস্থির এবং একটি স্থিতিশীল সরকার কবে আসবে তা নিয়ে কারোরই কিছু সঠিক কোনো ধারণা নেই। তাই এই অনিশ্চয়তা থেকে নিজেদের রক্ষা করার জন্যই ভারতীয় কোম্পানিগুলো এখন এ ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পাওয়ার কোম্পানিগুলো, এই যে 7টা পাওয়ার কোম্পানি, এগুলো বাদেও প্রায় $1 বিলিয়ন এদের তো আছে। তাছাড়া ভারত সরকার বাংলাদেশকে $4 থেকে $5 বিলিয়ন একটি লাইন অফ ক্রেডিট দিয়ে রেখেছে, যার শর্ত ছিল এই একই সভরেন গ্যারেন্টি। তাই যদি তারা সেই ঋণ পরিশোধ করতেও ব্যর্থ হয়, যদিও এটা ইমিডিয়েট এরম কিছু না, আদানির মতো ধীরে ধীরে হবে, কিন্তু যদি করতে ব্যর্থ হয় একেবারেই, তাহলে আদানি কোম্পানির গৌতম আদানি নয়, সোজা নরেন্দ্র মোদী অ্যাকশন নেবে সেখানে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে আর কি আপডেট আসে এই বিষয়ে। আপনারা এখন এই পুরো বিষয়টি নিয়ে কি ভাবছেন? ইউনূস সাহেব কেন আমাদের টাকা দিচ্ছেন না? আমেরিকার থেকে তো এত মোটা মোটা বস্তা ভর্তি করে করে টাকা এনেছে, তাহলে একটা পাওনাদার আমার কাছে টাকা পায়, আমি পাওনাদারের টাকাটা মিটিয়ে দিই, এটাকেই তো ভদ্রতা বলে, তাই না? তুমি আমার কাছে টাকা পাও, নাও টাকা, আমি এতটা দিতে পারছি না, নাও এতটা দিলাম এবং তোমাকে ভরসা দিলাম যে আমি তোমার টাকা দিয়ে দেব। আমি তোমার মাল নাও কিনতে পারি, আমার ভালো লাগছে না, আমি কিনবো না, সেটা একটা আলাদা ব্যাপার, বিদ্যুৎ নেওয়ার দরকার নেই। কিন্তু এতদিন যে বিদ্যুৎটা দিয়েছি আমি, সেই বিদ্যুতের টাকাটা তো তুমি আমাকে দেবে, তোমার কাছে তো যথেষ্ট টাকা আছে। আমেরিকা বাবা তো এক বস্তা না, মানে গাড়ি ভর্তি করে টাকা পাঠিয়ে দিয়েছে, সেই টাকার থেকে কিছুটা দিলেই তো হয়, নাকি সবই অন্যদিকে যাবে? এখন যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত? ইউনূস সাহেব কেন এরকম চিটিংবাজি করছে, পাওনাদারের টাকা কেন দিচ্ছে না, সেই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।